অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। সোমবার নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একই অভিযোগে আওয়ামী লীগের অন্য নেতাদের এনআইডিও বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফারজানা আক্তারের প্রতিবেদন। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের গেল 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার দায়ে তার বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিকতা চলছে। বর্তমানে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত চেয়ে এরই মধ্যে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া অভিযোগের তদন্ত চলছে। রোববারও এই সংক্রান্ত অভিযোগের শুনানি হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ জুলাইয়ের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এসব অভিযোগের পাশাপাশি পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে জয় ও পুতুল সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই সংক্রান্ত পৃথক ৩টি মামলায় গেল রোববার শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদোয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের বিরুদ্ধে ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়। অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবার শেখ হাসিনা সহ তার পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বন্ধ করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। এই তালিকায় সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 10 ব্যক্তির নাম আছে। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে জড়িত আওয়ামী লীগের অন্যান্য নেতার এনআইডিও বন্ধ করা হতে পারে বলে জানান নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ কোনো প্রতিবেদন দাখিল হলো। এ ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও সাভার, আশুলিয়া, যাত্রাবাড়ি ও চানখারপুলের মতো বিভিন্ন এলাকায় চলছিল পতিত সরকারের বিভিন্ন বাহিনীর হত্যাযজ্ঞ। সেদিন মাকে চিঠি লিখে আন্দোলনে যোগ দিয়েছিলেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ শাহরিয়ার খান আনাস। চিঠিতে তিনি লেখেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু মানুষ জীবন বিসর্জন দিচ্ছে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুকে বরণ করে নেয় ভালো। এরপর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের কয়েক ঘন্টা আগে চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। একই দিন পুলিশের গুলিতে চানখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল, মানিক মিয়া। ৬ মাস ১৩ দিনের তদন্ত শেষে সোমবার জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার রিপোর্ট দাখিল করল তদন্ত সংস্থা। এ সময় চিফ প্রসিকিউটর জানান, ১৯টি ভিডিও, ৭৯ জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়া সংক্রান্ত অডিও সব আলামত বিশ্লেষণ করে চানখারপুলে ৮ জনের অপরাধের প্রমাণ মিলেছে। ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় সেই প্রতিবেদনে এসব সাক্ষ্য প্রমাণ যুক্ত হবে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। চানখারপুলের এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 4 কর্মকর্তা পলাতক রয়েছেন।
তাদের অবস্থান নিশ্চিত নয় তদন্ত সংস্থা, তবে শিগগিরই অভিযোগ দাখিলের মাধ্যমে তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হবে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। হত্যা ও দুর্নীতির মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের পলাতক নেতারা যে দেশেই থাকুক তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে কাতারের আমিরের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থানা সামিট 2025। কাতারের নীতি গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর এ সাস্টেনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। দেশটির বৈচিত্র্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়াই এই সম্মেলনের উদ্দেশ্য। অন্যতম বিষয় হচ্ছে যে এই সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্মেলনের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের আশা করছে ঢাকা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। আমিরের মা যিনি শেখা মোজা খুবই ইনফ্লুয়েন্সিয়াল, আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন নেত্রী ছিলেন এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ, উনিও ওনার সাথেও স্যারের দেখা হবে এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের গলন আছে। এছাড়া কাতারের আমির শেখ তামিম, উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন, বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনুসের একটা আলাপ হবে। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়া নেতাদের ভারত ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে পলাতক কয়েকজন নেতাকে, যাদের সবাই কোনো না কোনো মামলার আসামি। এ বিষয়ে প্রেস সচিব জানান, তারা যে দেশে থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। ভবিষ্যতে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও আওয়ামী লীগের অভিযুক্ত এসব নেতাকে বিচারের মুখোমুখি করা হবে বলেও আশা করেন শফিকুল আলম। আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। দুপুরে সচিবালয়ে আইন সচিবের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। এ সময় পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের নেতা কর্মীর সংগঠিত সব অপকর্মেরও বিচার দাবি জানান তারা। এ সময় গণহত্যাকারী দল হিসেবে নির্বাহী আদেশে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও বলেন সংগঠনের নেতারা। পাশাপাশি বিগত সরকারের আমলে অন্যায়ের শিকার ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসন সহ 9 দফা দাবি জানান তারা। সর্বশেষ জুলাই আগস্টে গণহত্যাকারী সংগঠিতকারী আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য কোনোভাবেই রাজনীতি করতে সুযোগ দিতে চাই না। আওয়ামী লীগ গত 15-16 বছর যাবত যত অপকর্ম করেছে সবগুলো অপকর্মের যাতে বিচার করা হয় সেই দাবিগুলো আমরা বারবার জানিয়ে এসেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কর্ণপাত করা হয় নাই। আমরা এটার সর্বশেষ ফর্মাল প্রক্রিয়া হিসেবে আমরা আজকে স্মারকলিপি নিয়ে আসছি। আমাদের স্মারকলিপির মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো আবারও রাষ্ট্রের কাছে ফর্মাল ওয়েতে পৌঁছে দিব আজকে, এবং পরবর্তীতে যদি আমাদের দাবি মেনে না হয় সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সবগুলো সংস্কার কমিশন এমনভাবে কাজ করছে যাতে পুনরায় কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী বা শাসক প্রতিষ্ঠিত হতে না পারে। বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে বৈঠকে কথা বলেন তিনি। বৈঠক শেষে দলটির মহাসচিব জানান, 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 147টি প্রস্তাবনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একমত হয়েছেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে অংশ নেয় দলটির মহাসচিব সহ 3 সদস্যের প্রতিনিধি দল।
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশে পুনরায় যেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় সে লক্ষ্যে কাজ করছেন তারা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 2 ঘন্টার দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। 166টি প্রস্তাবনার মধ্যে 147টিতে একমত, 15টিতে দ্বিমত ও 4টিতে আংশিক মত দেওয়ার কথা জানায় দলটি। সংবিধানের যে মূল নীতি, ওখানে একটা শব্দ আসছে, বহুত্ববাদ একটা শব্দ ওনারা আনেছেন। আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি। পুরো বাংলাদেশকে 4টি ভাগে বিভক্ত করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে বলেছেন। আমরা এই প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছি। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন, আমরা এটা বিরোধিতা করেছি। কারণ যদি ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। এ সময় আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় বলে জানায় দলটি। পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। সংবিধানে নতুন করে আল্লাহর উপর পূর্ণ আস্থার বিধান রাখার সুপারিশ করার কথাও ঐকমত্য কমিশনকে জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকেও তাদের সাময়িক বহিষ্কার করে হত্যা তদন্তে 5 সদস্যের একটি কমিটি করেছে কর্তৃপক্ষ। এদিকে পারভেজ হত্যার প্রতিবাদে দুপুরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের ব্যানারে আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে এই হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দুপুরে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। এই সমাবেশে যোগ দিয়ে পারভেজ হত্যায় জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারে আলটিমেটাম দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে এই যে 2 জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র দলের উপরে একটি আক্রোশের বশে ছাত্র দলের মেধাবী ছাত্র তাকে এইভাবে বিনা ছোট একটি কারণে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে, বেনসন গ্যাং। কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সুষ্ঠু বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরাও। এদিকে রোববার রাতে অভিযুক্ত 3 শিক্ষার্থীকে মহাখালীর ওয়্যারলেস গেট থেকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। সোমবার তাদের জামিন আবেদন নাকচ করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, তিনি সেদিন ঘটনাটি মিটমাট করে দেওয়ার পরও পারভেজকে হত্যা করা হয়। বাইরে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিছু বহিরাগত এসে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে যে ছাত্র মারা গিয়েছে তাদের উপরে, এখানে বেশ কয়েকজন ছিল, কিন্তু আঘাতটা তার গায়ে লাগে এবং বাইক থেকে স্টেপ নেওয়া হয়েছে। আমাদের একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, যে কমিটির কনভেনার আমি নিজেই বিশ্ববিদ্যালয় প্রক্টর হিসেবে। 3 ছাত্রকে অলরেডি আমরা বহিষ্কার করেছি। আমাদের ইনভেস্টিগেশন অলরেডি 3 দিনের একটা রিপোর্ট দেওয়ার কথা, আমরা হয়তো তাকে রাস্টিকেট করবো বিশ্ববিদ্যালয় থেকে।
শনিবার দুপুরে ইফটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও বহিরাগত মিলে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় 19 এপ্রিল রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নাদিয়া শারমিন, 71, ঢাকা। চাকরি হারাতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা মাহমুদুজ্জামান। দুর্নীতির অভিযোগে এনবিআরের এই আয়কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। একই শাস্তি পাবেন কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ। গত সপ্তাহে এই কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হলে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। রুহুল আমিনের রিপোর্ট। বিসিএস 18 ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুজ্জামান। এখন তিনি কর আপিল অঞ্চল রাজশাহীর কমিশনার। অভিযোগ আছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা হওয়ার সুবাদে আয়কর বিভাগে ছিল তার একচ্ছত্র প্রভাব। ছিলেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বেশিরভাগ সময় চাকরি করেন ঢাকায়। সেগুনবাগিচায় কর অঞ্চল 5-এ প্রায় 3.5 বছর চাকরি করেন মাহমুদুজ্জামান। সেখানে কয়েকটি রেঞ্জ ও ডজনখানেক সার্কেল অফিস দখলে রেখেছিলেন। এ সময় তিনি অন্য কর্মকর্তাদের পদায়নে বাধা তৈরি করেন। এই অফিসে বেশ কিছু ব্যক্তি ও কোম্পানিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চাকরি 25 বছর হওয়ায় মাহমুদুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেয়া হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার বিরুদ্ধে আমার জানা মতো কোনো অভিযোগ নাই। এখন আমাকে যদি একাধিক জায়গায় প্রদান করে আমি কি করতে পারবো? আমার তো কিছু করার নেই। গত সেপ্টেম্বরে কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে 3 লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ আসে প্রধান উপদেষ্টার দপ্তরে। এরপর তাকে বরখাস্ত করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি। অভিযোগের সত্যতা না পাওয়ায় গত সপ্তাহে তাকে পদে বহাল করা হয়। এমন সিদ্ধান্তে শুরু হয় সমালোচনা। কর্মকর্তারা জানান, শফিকুল ইসলামকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি প্রধান উপদেষ্টার দপ্তর। তাই তাকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এদিকে ভুক্তভোগী জানান, কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করে চাপে পড়ে তিনি তদন্ত কমিটিকে সহযোগিতা করেননি। আমি আবার রিকোয়েস্ট করলাম যে ভাই এখানে তাইলে আর কোনো কিছু করার নাই। তো বলা হলো যে না, আর কোনো কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, করার কিছু নাই, আমি বেরিয়ে আসলাম। পরবর্তীতে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমাকে আবার টাকা হলো, বলা হলো যে হ্যাঁ এটা এভাবে করা যাবে, আপনি যদি এই ওয়েতে যান তাহলে এভাবে এটা হবে। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ। রুহুল আমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। জলবায়ু সংকট মোকাবেলায় আঞ্চলিক ও বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। এই সরকার দায়িত্ব নিয়ে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশকে টেনে তুলছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের ধ্বংস করে দেওয়া অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। একটি স্বৈরাচারী সরকারের ভেঙে দেওয়া অর্থনীতিকে টেনে তুলছি। বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছি অর্থনীতিকে শৃঙ্খলায় আনতে। বিভিন্ন দিক দিয়ে আমরা সফল, বিশেষ করে মূল্যস্ফীতি কমানো, প্রবাসী আয়ের পরিমাণ বাড়ানোর দিক দিয়ে। জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতিশ্রুতি ধরে দেশের সংস্কার কার্যক্রমের কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, জলবায়ু সংকট মোকাবেলায় নেয়া নানা পদক্ষেপের কথা। জলবায়ু সংকট মোকাবেলায় আমাদের অবকাঠামো উন্নয়নে সবুজ ও জলবায়ু সহনশীল বিষয়ক উপকরণগুলো ব্যবহার করেছি। অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ ঘটছে। তাই আঞ্চলিক ও বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বন্যা, সাইক্লোন ও নানা দুর্যোগ ঘটছে। আমরা বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
to support our adaptation efforts. সামাজিক ব্যবসার মাধ্যমে গ্রামীণ সমাজের মতো নগর অঞ্চলেও দারিদ্র্য বিমোচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Infrastructure, sustainable housing. মোহন ইসলাম, ৭১, ঢাকা। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। আগামী অর্থ বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫% নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি। সংস্থাটির দাবি, দেশের মাত্র ৯% প্রতিষ্ঠান কর্পোরেট কর দেয়। এর মধ্যে আবার ৪৫%-এর অভিযোগ কর দিতে জটিলতা এবং এনবিআর কর্মকর্তা নানা সময়ে তাদের কাছে ঘুষ চেয়েছে। সিপিডির দাবি, ঢালাওভাবে খাতভিত্তিক প্রণোদনা দেয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন দেশের রাজস্বে বড় ধরনের ভূমিকা থাকে কর্পোরেট করের। বাংলাদেশে হিসেব দেখলে দেখা যায় ২০০১ থেকে ২০১০-১১ অর্থ বছর পর্যন্ত ১০ বছরে মোট রাজস্ব আহরণের ১৫% ছিল কর্পোরেট কর। ২০১৪-১৫ অর্থ বছরে যা উঠেছিল ২৫% পর্যন্ত। তবে করোনা মহামারীর সময় ২০২১-২২ অর্থ বছরে যা নেমে আসে 18%, যা আবার ২০২৪-২৫ অর্থ বছরে 20% পৌঁছেছে। এবার একটু অন্য তথ্য দেওয়া যাক। দেশে নিবন্ধিত ২,৮৮,০০০ প্রতিষ্ঠানের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে ট্যাক্স দিয়েছে মাত্র ২৪,৩৮১টি প্রতিষ্ঠান, যা মাত্র ৯%। এবং ওই অর্থ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিল ২,৩০,০০০ কোটি টাকা। যদিও সংবাদ সম্মেলনে সিপিডির দাবি, একমাত্র ডিজিটালাইজেশনই পারে কর ফাঁকি রোধ করতে। ২,৩০,০০০ কোটি টাকা ২০২৩ সালে কর ফাঁকি আদায় করা যায়নি। শুধুমাত্র কর ফাঁকি, এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে, যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়নি। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। বাংলাদেশে ব্যবসায়ীদের দেয়া প্রণোদনা কাঠামো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সিপিডির এই গবেষণা পরিচালক। বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের এই ইনসেন্টিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেন্টিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে। অধিকাংশ উন্নয়নশীল দেশে কর্পোরেট কর ২৫ থেকে ৩০%, কোনো দেশে এরও বেশি। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভারতে ২৫ থেকে ৩০, চীনে যেটি ২৫, মালয়েশিয়ায় ২৪, ইন্দোনেশিয়ায় ২২, পাকিস্তানে ২৯ এবং মিয়ানমারে ২২%। তবে নাইজেরিয়াতে বৃহৎ শিল্পে কর্পোরেট কর ৩০% হলেও ক্ষুদ্র শিল্পের জন্য যা শূন্য। বাংলাদেশে যেটি সর্বনিম্ন ১৫% করার দাবি সিপিডির। এই বাজেট থেকেই সরকার চাইলে, আমরা অলরেডি আলোচনা শুনছি যে গার্মেন্টসের এই যে সাবসিডি যে টাকা হবে না, কিন্তু 15% নাম্বারটা সরকার বিবেচনা করতে পারে, কারণ এটা গ্লোবালি যেহেতু আমরা একটা কমিটমেন্ট দিয়েছি, এটা আমাদের সেই জায়গা থেকে 15% ট্যাক্সেরটা সরকার চিন্তা করতে পারে। দেশে ৯২% প্রতিষ্ঠান চায় সবার জন্য সমান কর হারের পরিবর্তে সেক্টর ভেদে তা ভিন্ন হোক, এমনটাই উঠে এসেছে সিপিডির গবেষণায়। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত সাকিব আল হাসানের বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধানে গঠন করা হয়েছে ২ সদস্যের কমিটি। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে পতিত সরকারের ৩ বছরে ২০০ কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ অনুসন্ধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের পোস্টার বয়। মাগুরার সাবেক সংসদ সদস্য সাকিব ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দুদকের জালেই ক্রিকেটার সাকিব আল হাসান। আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার ছাড়াও তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি ও সোনা চোরাচালানের মতো গুরুতর অভিযোগও আছে। এসব অভিযোগ অনুসন্ধানে ২ সদস্যের একটি কমিটি গঠন করেছে দুদক। কমিটি সাকিবের বিরুদ্ধে আসা অভিযোগ পর্যালোচনা করে একটি প্রতিবেদন জমা দেবে। এরপরই ব্যবস্থা নেবে কমিশন। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে ৩ বছরে অন্তত ২০০ কোটি টাকার প্রকল্পের লুটপাটের অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক।
পতিত সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়ন বা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা তৈরি করে সরকারি অর্থ লোপাটের অভিযোগ যাচাই করতে চলা এই অভিযানে বেশ কিছু অসঙ্গতির খোঁজ মিলেছে বলে জানান দুদকের সহকারী পরিচালক। তাদের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টের রেফারেন্স এটা বলা যায় যে গবেষণাপত্র অনেকটা মনে হয়েছে তাদের কাছে মানসম্মত হয়নি। তারপরে কিছু ক্ষেত্রে প্লেজিয়ারিজমের একটা সংশ্লিষ্টতা বা প্রভাব থাকতে পারে, এটাও তারা ধারণা করেছেন। আমরা দেখেছি যে ঘুরে ফিরে একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে হচ্ছে এই গবেষণাপত্রগুলোর টেন্ডার দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। তো এখন এটা আসলে কতটুকু সঠিক নিয়ম মেনে দেওয়া হয়েছে, কি কি ক্রাইটেরিয়া ফলো করে দেওয়া হয়েছে, সেটা আমরা রেকর্ডপত্র দেখব, তারপর আমরা সিদ্ধান্ত নেব। দুদক জানায় পতিত সরকারের আমলে নেওয়া বেশিরভাগ প্রকল্প এরই মধ্যে স্থগিত করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তদন্ত করে বের হয়ে আসবে। চেমসন মাহবুব, ৭১, ঢাকা। টার্গেট ছিল ৮০। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতি। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ভ্যাটিকান জানিয়েছে আজ সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ হয়েছিলেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। যে পথে একা এসেছিলেন সে পথেই না ফেরার দেশে চলে গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস প্রয়াত হয়েছেন। সকাল ৭:৩৫ রোমের বিশপ ফ্রান্সিস পিতার ঘরে ফিরে গেছেন। নিউমোনিয়া আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এ বছরের ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ। ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনের সময় পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সি-এর তথ্য মতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময় তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। ১৯৬৯ সালে ধর্মযাজক হন। ১৯৯৮ সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হন তিনি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি। ধর্মযাজকের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং কানাডার আদিবাসীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে তিনি আলোচনার জন্ম দিয়েছিলেন। সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক যাজকদের অনুমতি দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক খ্রিস্টান, নন ক্যাথলিক খ্রিস্টান ও অন্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক গির্জার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য পোপ ফ্রান্সিস চিরস্মরণীয় হয়ে থাকবেন। শারমিন শ্রাবণী, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।